আসসালামু আলাইকুম। অনলাইন পাঠশালা অফ বিডি এর পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর নির্ণায়ক যে আমাদের টপিকসটা রয়েছে সেই টপিকসটা সম্পর্কে আমাদের কিছু গাণিতিক সমস্যাগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আমাদের গাণিতিক সমস্যাগুলির কিছু নির্ণায়কের ধর্মাবলী নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা আমাদের অনলাইন পাঠশালা অফ বিডি এই চ্যানেলটিতে নতুন রয়েছো, তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। তো চলো শুরু করা যাক। তো তোমরা হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করে দেখতেই পাচ্ছ, দেখো এখানে আমরা অনুশীলনী 1.2 এর এসি অমর স্যারের বইয়ের আজকে কিছু সমাধান করব এবং তার আগে আমাদের যে নির্ণায়কের ধর্মাবলী রয়েছে সেই নির্ণায়ক আমাদের এই যে মান নির্ণয় করা বা নির্ণায়কের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড মিলানের ক্ষেত্রে আমাদের যে ধর্মাবলীগুলো প্রয়োজন, আমরা বেসিক কিছু ধর্মাবলী নিয়ে আজকে আলোচনা করব। তো আমি আশাবাদী এই ধর্মাবলীগুলো তোমরা যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারো এবং মনে রাখতে পারো, তাহলেই নির্ণায়ক সম্পর্কে তোমাদের যতগুলো অঙ্ক রয়েছে তোমরা কোনোখানে আমি আশাবাদী আটকাবা না। তারপরও তোমাদের প্রবলেম থাকলে তোমরা অবশ্যই এদিকে একটু ক্রিটিক্যাল ভাবে কোশ্চেনটা হয়ে থাকে অনেক সময়, তো এটা একটু তোমাদের বেশি বেশি প্র্যাকটিসের প্রয়োজন। কেমন? তো দেখো এখানে নির্ণায়কের ধর্মাবলী। তো এখানে নির্ণায়কের ধর্মাবলীর মধ্যে প্রথমে দেখো এখানে বলা আছে, 1 নম্বরের মধ্যে বলা আছে, দেখো যদি একটি তৃতীয় মাত্রার নির্ণায়কের সারিগুলোকে কলামে, দেখো আমি কি বলছি, যদি একটি তৃতীয় মাত্রা মানে কি, 3টা সারি 3টা কলাম, অর্থাৎ নির্ণায়ক কিন্তু বর্গ ম্যাট্রিক্সের হয়। তো দেখো যদি একটি তৃতীয় মাত্রার নির্ণায়কের সারিগুলোকে কলামে অথবা কলামগুলোকে সারিতে রূপান্তরিত করা হয় তবে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। ফর এক্সাম্পল আমরা যদি জিনিসটা একটু বিবেচনা করি এটা কিভাবে আসতেছে, তো তোমরা লক্ষ্য করো, আমাকে বলছে যে একটা তৃতীয় মাত্রার নির্ণায়কের ক্ষেত্রে, তাই না, আমি তাহলে একটা তৃতীয় মাত্রার নির্ণায়ক এখানে লিখি। তোমরা দেখো যদি তৃতীয় মাত্রার নির্ণায়কটা যদি এরকম হয় a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। তো দেখো এই নির্ণায়কটার ক্ষেত্রে বলছে সারিগুলোকে যদি কলামে এবং কলামগুলোকে যদি সারিতে পরিণত করা হয়, তো ব্যাপারটা কি বোঝায়, তাহলে আমরা যদি এই সারিটাকে যদি এরপরে যদি আমরা এই সারিটাকে যদি আমাদের নির্ণায়ক মিলানের স্বার্থে যদি আমাদের কলামে নিতে হয়, তাহলে দেখো আমরা যদি প্রত্যেকটা সারিকে যদি কলামে নিই, তাহলে দেখো আলটিমেটলি কি ঘটতেছে তোমরা লক্ষ্য করো। এই দেখো প্রত্যেকটা সারিকে আমরা কলামে নেব। তো a1 b1 c1 এটা ছিল রোতে, এটা এবার চলে যাবে কলামে, a1 b1 c1। ওকে, এরপর আছে a2 b2 c2, তাহলে a2 এই যে কলামে চলে আসলো, b2 c2, তারপর আছে a3 b3 c3, তাহলে a3 b3 c3। তো দেখো আমাদের ছিল a1 b1, এই দেখো a1 b1 c1 এটা চলে গেছে কোথায়, এই যে পরবর্তী ম্যাট্রিক্সের পরবর্তীটাতে আমাদের চলে গেছে এটা কলামে। ঠিক তেমনি ভাবে a2 b2 c2 দেখো এই যে এই কলামটাতে চলে গেছে, অর্থাৎ প্রথম সারি চলে গেছে প্রথম কলামে, দ্বিতীয় সারি চলে গেছে দ্বিতীয় কলামে এবং তৃতীয় সারি চলে যাবে আমাদের তৃতীয় কলামে। কেমন? তো দেখো এই যে দেখো সারিগুলোকে কলামে নিয়েছি, আর আমি যদি এইভাবে চিন্তা করি কলামগুলো দেখো সারিতে চলে গেছে। আলটিমেটলি দেখো এই যে এখানে যে কলাম ছিল a1 a2 a3, দেখো এটা সারিতে চলে গেছে a1 a2 a3। ঠিক তেমনি ভাবে b1 b2 b3, দেখো সেই b1 b2 b3 কিন্তু এইভাবে নিচে চলে গেছে, এই কলামটা সারিতে চলে গেছে b1 b2 b3। আবার যদি বলি c1 c2 c3 এখানে ছিল কলামে, ঠিক সেটা এখানে রোতে চলে গেছে, অর্থাৎ c1 c2 c3 কলামে ছিল, সারিতে চলে গেছে c1 c2 c3। তো দেখো এই যে এভাবে করলে, অর্থাৎ একটা ম্যাট্রিক্সের আমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা সারিকে কলামে নিতে পারবো, কলামকে সারিতে নিতে পারবো। এক্ষেত্রে আমাদের মানের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ মান থাকবে আমাদের অপরিবর্তিত। তবে এখানে কথা আছে, যদি এখানে আমরা যদি একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমরা একই সারি উলটপালট, অর্থাৎ একটা সারি যদি আমরা উলটপালট করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্লাস মাইনাস হবে, মাইনাস প্লাস হবে, এরকম কিন্তু হিসাবটা। তো দেখো আমরা তাহলে 1 নাম্বারটা বুঝতে পারলাম। এবার আমরা চলে যাই পরবর্তী যে আমাদের 2 নাম্বার ধর্মাবলী, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। আমি এখানে 4টা ধর্ম লিখছি, এই 4টা ধর্মই আমাদের অঙ্ক করতে গেলে খুব কাজে দেয়। তো এখানে আমি সেজন্য এই 4টা ধর্ম এখানে লিখেছি। তো তোমরা লক্ষ্য করো 2 নাম্বারের মধ্যে আমাদের কি বলা আছে, 2 নাম্বার যে ধর্মাবলীটা, দেখো 2 নাম্বার ধর্মাবলীর মধ্যে আমাদের এখানে বলা আছে কোন নির্ণায়কের দুটি কলাম বা সারি একই হলে ওই নির্ণায়কের মান শূন্য হবে। তাহলে দেখো আমাদের অঙ্ক মিলানের সাথে যদি আমরা 2টা কলাম একই করতে পারি অথবা 2টা সারি যদি আমরা একই করতে পারি, তাহলে কিন্তু সেই নির্ণায়কের মান আমরা খুব সুন্দরভাবে শূন্য বসাইতে পারবো, আমাদের আর পরবর্তীটা করাই লাগবে না। তো দেখো
আমি যদি এখন যদি একটা নির্ণায়ক যদি এখন লিখি এখানে, দেখো এই 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 ধর্মাবলীটা অনুসারে, অর্থাৎ আমাদের দ্বিতীয় যে ধর্মটা, সেই দ্বিতীয় ধর্মটা অনুসারে যদি আমরা একটা নির্ণায়ক যদি বিবেচনা করি, a1 a1 b1 a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। তো দেখো এই নির্ণায়কটার ক্ষেত্রে বলছে যদি কোনো নির্ণায়কের দুটি কলাম বা দুটি সারি যদি একই হয়, তাহলে দেখো আমরা যদি এই নির্ণায়কটার ক্ষেত্রে দুইটা কলাম এবং দুইটা সারি যদি আমরা একই করতে পারি, দেখো তাহলে আমরা যদি খেয়াল করো এখানে আছে a1 a2 a3। ঠিক আমি যদি এখানে এটা না লিখে যদি আমি যদি এখানে যদি আনতে পারি যে a1 এখানে আনতে পারলাম, a2 এখানে আনতে পারলাম, a3 এখানে আনতে পারলাম, তাহলে দেখো এখানে কি ঘটনা ঘটলো, এখানে ঘটলো দেখো এই কলাম অর্থাৎ ফার্স্ট কলাম এবং সেকেন্ড কলাম, এই ফার্স্ট এবং সেকেন্ড কলাম কিন্তু আমাদের এখানে সমান হয়ে গেল। এই সমান হওয়ার কারণে এই নির্ণায়কটার মান তখন হয়ে যাবে 0। আমরা খুব সুন্দরভাবে তখন বসাতে পারবো। এট দ্য সেম কেস আমরা যদি এখন যদি এই যে এখানে যদি আমরা এই নির্ণায়কটা যদি আমরা জাস্ট এভাবে করি a1, সাপোজ যদি এটাই করি a1 a2 a3, তাই না? ঠিক এটাই যদি লিখি a1 a2 a3, যদি আমরা এই ফরম্যাটটা করতে পারি, অর্থাৎ দুইটা সারিতে যদি আমরা একই মান আনতে পারি, অর্থাৎ প্রথম সারি এবং দ্বিতীয় সারি বা যে কোনো দুইটা সারি যদি আমরা একই লেভেলে আনতে পারি বা একই রকম আনতে পারি চেহারার দিক থেকে, তখন দেখো তাহলে এটা যদি আমি লিখে দিই এখানে c1 c2 c2 c3। দেখো এখানেও তোমরা ঠিক তেমনিভাবে দেখবে এখানে দেখো প্রথম সারি এবং দ্বিতীয় সারি দেখো সেম থাকার কারণে এই নির্ণায়কের মান তখন 0। এখানে যে প্রথম সারি এবং দ্বিতীয় সারি সমান হতে হবে তা না, যদি এখানে যদি আমাদের দ্বিতীয় সারি এবং তৃতীয় সারিও সমান হয় সেক্ষেত্রেও আমাদের নির্ণায়কের মান 0। ঠিক যেটাই বলছে এখানে যে কোনো নির্ণায়কের দুইটি কলাম বা সারি একই হলে, এখানে এটা প্রথম কলাম তৃতীয় কলামও হতে পারে, আবার প্রথম সারি তৃতীয় সারিও একই হতে পারে, তাহলেও কিন্তু আমাদের হয়ে যাবে কি কোন নির্ণায়কের দুটি কলাম বা সারি একই হলে, যদি দুইটা কলাম বা সারি একই হয় তাহলে সেই নির্ণায়কের মান আলটিমেটলি 0 হবে। তো আমি আশাবাদী তোমরা এই যে আমাদের নির্ণায়কের ধর্মাবলী, এই ধর্মাবলী 2 নাম্বার যে ধর্মটা সেটা তোমরা বুঝতে পেরেছো। আমাদের কিন্তু ম্যাথ করতে গেলে এই ধর্মগুলো অনেক কাজে দেবে। তো সো বি কেয়ারফুল, এই 4টা ধর্ম তোমরা যদি মনে রাখতে নাও পারো, এই 4টা ধর্ম তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, কেননা আমাদের অঙ্ক করতে গেলে সেটা অ্যাপ্লাই করতে হবে সেখানে। কেমন? তো দেখো এখানে আমাদের দ্বিতীয় ধর্মটা এখন কমপ্লিট। এবার আমরা চলে যাই আমাদের তৃতীয় ধর্মতে। এখানে কি বলা আছে আমরা একটু লক্ষ্য করি। তোমরা দেখো আমাদের এখানে তৃতীয় ধর্মতে বলা আছে কি, বলা আছে কোনো নির্ণায়কের পাশাপাশি দুইটি সারি বা কলাম পরস্পর স্থান বিনিময় করলে, পাশাপাশি কি বলছে, পাশাপাশি যদি দুইটা সারি পাশাপাশি যদি স্থান বিনিময় করে, অথবা দুইটা কলাম এই কলামের জায়গায় এই কলাম এভাবে যদি স্থান বিনিময় করে, তখন কি হবে বলছে প্রাপ্ত নির্ণায়কের সংখ্যাসূচকের মান সমান থাকবে, কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হবে। তো ব্যাপারটা আমরা একটু ক্লিয়ার করে বলি। তো দেখো এখন আমি যদি লিখি একটা নির্ণায়ক, সাপোজ এই যে 3 নাম্বার ধর্মাবলীর সাপেক্ষে আমি যদি একটা নির্ণায়ক লিখি এখন a1 a2 a3 b1 b2 b3 b1 b2 b2 b3 c1 c2 c3। দেখো আমরা এটা লিখলাম। তো এটা লেখার পর আমাদেরকে বলছে পাশাপাশি দুইটি সারি বা কলাম যদি আমাদের পরস্পর স্থান বিনিময় করে, তাহলে আমি যদি এখন সারিও করলে এখানে সারিও করতে পারি, কলামও করতে পারি। তো আমাদের অঙ্ক মিলানের স্বার্থে হিসাবের সুবিধার্থে আমরা যদি প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম যদি স্থান বিনিময় করি, আচ্ছা পরস্পর স্থান বিনিময় করা মানে কি, তার জায়গায় আমি যাব, সে আমার জায়গায় আসবে, মানে নিজেদের মধ্যে স্থানটা বিনিময় করে ফেলবো। ঠিক তেমনি ভাবে এখানেও এই প্রথম কলাম অর্থাৎ ফার্স্ট কলাম যাবে দ্বিতীয় কলামের জায়গায় এবং সেকেন্ড কলাম যাবে প্রথম কলামের জায়গায়। তো দেখো আমি যদি এটা যদি এখন এভাবে লিখি, আমি যদি এই নির্ণয়টা যদি এভাবে লিখতে চাই, তাহলে a2 b2 c2 টা আমি প্রথমে লিখতে হবে, a2 b2 c2। দেখো তাহলে কি হলো এখানে, এই যে সেকেন্ড কলাম, দেখো এখানে সেকেন্ড কলাম, দেখো এখানে সেকেন্ড আমি সি দিয়ে বুঝিয়ে দিচ্ছি এত বড় না লিখে, সেকেন্ড কলামটা আমাদের কি ফার্স্ট কলামে চলে গেছে। দেখো এটা ফার্স্ট কলাম, তাহলে দেখো সেকেন্ড কলামটা ফার্স্ট কলামে, দেখো এখানে ফার্স্ট কলামে চলে আসছে, এখানে ফার্স্ট কলাম কিন্তু এটা, তাই তো? তো দেখো ঠিক তেমনি ভাবে এই যে ফার্স্ট কলামটা চলে যাবে কোথায়, সেকেন্ড কলামে, অর্থাৎ a1 b1 c1। দেখো এটা সেকেন্ড কলামে চলে আসছে, সেকেন্ড কলাম। কেমন? তো দেখো এই যে স্থান বিনিময় করলো, অর্থাৎ ফার্স্ট কলাম গেল সেকেন্ড কলাম গেল ফার্স্ট কলামে, অর্থাৎ এই যে ফার্স্ট কলামে, এবং ফার্স্ট কলাম চলে গেল সেকেন্ড কলামের জায়গায়, এই যে স্থান বিনিময় করলো, আর বাকিটা আমাদের ঠিক থাকবে, অর্থাৎ পরস্পর নিজেদের মধ্যে দুইটা শুধু স্থান বিনিময় করবে। তাহলে দেখো এই যে স্থান বিনিময় করলো, এই একবার স্থান বিনিময় করার জন্য, অর্থাৎ এটা তো একবার নিজেদের মধ্যে স্থান বিনিময় করছে, সেজন্য এটাকে
আমরা মাইনাস দ্বারা চিহ্নিত করব, অর্থাৎ আমাদের মান ঠিক থাকবে। এই যে এখানে যে মানগুলো তো ঠিক থাকবে, অর্থাৎ কলামটা এখানে আসছে কিন্তু এই কলামটার মান তো চেঞ্জ হয় না, আবার এই কলামটা ওইখানে গেছে, অর্থাৎ এটার তো মান চেঞ্জ হয় নাই, যেভাবে আছে সেভাবেই আছে, বাট আমাদের চিহ্ন বিপরীত যুক্ত হবে, বিপরীত চিহ্ন যুক্ত, অর্থাৎ প্লাস থাকলে হবে মাইনাস। ঠিক তেমনি ভাবে আমি যদি এর পরেরটা আবার করতে চাই, যদি এটাকে যদি ওইখানে নিতে চাই, অর্থাৎ সেকেন্ড কলামকে যদি থার্ড কলামে নিতে চাই আর থার্ড কলামকে যদি সেকেন্ড কলামে আনতে চাই, তখন এইটা কি ছিল, মাইনাস চিহ্ন ছিল, তাহলে এটার বিপরীত চিহ্ন হবে প্লাস, এরপরটা হয়ে যাবে প্লাস। আমি আশাবাদী তোমরা বুঝতে পেরেছো। আর হ্যাঁ, এই যে থার্ড নাম্বার যে আমাদের ধর্মটা, এটা কিন্তু অনেক কাজে দেয় আমাদের অঙ্ক করার ক্ষেত্রে, অঙ্ক মিলানের স্বার্থে, কেমন? তো আমি আশাবাদী তোমরা বুঝতে পেরেছো। তারপরে তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ওকে, তাহলে আমাদের থার্ড যে ধর্মটা সেটা কমপ্লিট। এবার আমরা চলে যাই আমাদের ফোর্থ যেই ধর্মটা, সেটার মধ্যে দেখি আমরা কি বলা আছে। তো তোমরা লক্ষ্য করে দেখতেই পাচ্ছ এখানে ফোর্থ যেই ধর্মটা সেটার মধ্যে বলা আছে, কোনো নির্ণায়কের যে কোনো সারি বা কলামের প্রত্যেকটি ভুক্তিকে একই সংখ্যা দ্বারা গুণ করলে ওই নির্ণায়কের মানকেও সেই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। কি বুঝলাম তাহলে আমরা? বলছে এখানে কোনো নির্ণায়কের, দেখো কোনো নির্ণায়কের যে কোনো সারি বা কলামের প্রত্যেকটি ভুক্তিকে একই সংখ্যা দ্বারা গুণ করলে, আচ্ছা আমরা যদি এখন একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলেও কিন্তু এটা একই রকম হবে, সেটাই হবে। তো সেই ক্ষেত্রে আবার যদি ভাগের কথা আসে তাহলে এখানে আবার ভাগ করতে হবে, তাই তো? তো এখন দেখো, তাহলে আমরা যদি একটা নির্ণায়ক যদি এখন বিবেচনা করি এই ফোর্থ নাম্বার ধর্মের ক্ষেত্রে, তোমরা লক্ষ্য করে দেখো এই ফোর্থ নাম্বার ধর্মের ক্ষেত্রে যদি আমরা একটা এখন নির্ণায়ক যদি এখানে বিবেচনা করি, দেখো এখানে আমরা তাহলে a1 b1 c1 লিখলাম, a2 b2 c2 লিখলাম, a3 b3 c3 লিখলাম, কেমন? এই যে এই নির্ণায়কটার ক্ষেত্রে বলছে যে কোনো সারি বা কলামের প্রত্যেকটি ভুক্তিকে, আচ্ছা তাহলে হইতে পারে এটা সারিতেও হতে পারে অথবা এটা এইভাবে কলামও হতে পারে, তাহলে প্রত্যেকটা ভুক্তিকে কি বলছে, একই সংখ্যা দ্বারা গুণ করলে। তাহলে আমি যদি এই নির্ণায়কটার ক্ষেত্রে, দেখো এই নির্ণায়কটার ক্ষেত্রে আমার এখন দরকার কি, আমি এই নির্ণায়কের ক্ষেত্রে এই প্রথম সারিকে আমি ধরলাম m দ্বারা গুণ করব। তাহলে আমি যদি লিখি a1m b1m, প্রথম সারিকে আমরা m দ্বারা গুণ করতেছি c1m, ভালো করে খেয়াল করো তোমরা। আর বাকিগুলো সব ঠিক থাকবে, a2 b2 c2 a3 b3 c3। দেখো আমরা কি করলাম এখানে, এই নির্ণায়কটার ক্ষেত্রে আমরা যখন স্টার্ট করলাম, স্টার্টিং পয়েন্ট, হ্যাঁ, যখন স্টার্ট করলাম তখন আমাদের দেখতে পেলাম আমরা এখানে a1m b1m c1m। দেখো এই একটা সারিতে একই সংখ্যা দ্বারা বা একই আমাদের যে মান সেটা দ্বারা কিন্তু গুণ হয়েছে, অর্থাৎ চলক দ্বারা গুণ করছি আমরা এখানে a1m b1m c1m। দেখো এই প্রথম সারিতে m দ্বারা গুণ হয়েছে, তো এই mটা কিন্তু আমরা এই mটা গুণ করা মানে হচ্ছে টোটাল নির্ণায়ক দ্বারা গুণ, অর্থাৎ দেখো গুণ করলে ওই নির্ণায়কের মানকেও সেই সংখ্যা দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ এই নির্ণায়কের টোটাল মানকে আমাদের কি করতে হবে, এই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তো আমরা এত জটিল ভাবে না ভেবে আমরা কি করবো জানো, আমরা করবো এখান থেকে m কমন নিলাম, আমরা m কমন নিলে a1 থাকতেছে b1 থাকতেছে c1 থাকতেছে, আলটিমেটলি a2 b2 c2 a3 b3 c3। এই যে দেখো mটা কিন্তু গুণাকারে চলে আসছে, অর্থাৎ এই mটা গুণাকারে টোটালটা এই নির্ণায়কের মানের সাথে এই টোটালটা যদি আমরা বিস্তৃতি করি আমরা মান পাবো না, সেই মানটার সাথে m গুণাকারে চলে আসছে। সেটাই বলছে আমাকে যে কোনো নির্ণায়কের যে কোনো সারি বা কলামের প্রত্যেকটি ভুক্তিকে, এই দেখো সারিটাকে আমি কলামকেও দিতে পারতাম, কলাম দ্বারা গুণ করলেও কিন্তু আমরা সেটাই পেতাম। কারণ এখানে এই যে দেখো এখানে যদি আমরা কলামের মধ্যে যদি a1m a2m a3m দ্বারা যদি গুণ করতাম, সেক্ষেত্রে একটা কলাম থেকে আমরা গুণ মানে কমন নিতে পারতাম, কমন নিয়ে আমরা টোটালটা করে ফেলতে পারতাম। অর্থাৎ এই যে আমরা যেই মানটা দ্বারা গুণ করছি সেই মানটা আমাদের টোটাল নির্ণায়কের সাথে গুণ করা বোঝাবে, অর্থাৎ টোটাল নির্ণায়কের বিস্তৃতির সাথে গুণ করা বোঝাবে। তো আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কোনো সারি বরাবর একই উপাদান থেকে কমন নেওয়া যায়, সেটা টোটাল নির্ণায়কের সাথে আমাদের গুণ করা বোঝায়, এবং একই কলাম বরাবর যদি একই সংখ্যা থাকে তখন সেটাও কি কমন নেওয়া যায়, অর্থাৎ যেই সংখ্যাটা কমন থাকবে সেটা আমরা কমন নিয়ে বাকি টোটাল বিস্তৃতির সাথে কিন্তু সেটা গুণাকারে এখানে থেকে যাবে, অর্থাৎ কমন নিতে পারবো, যেটাকে আমরা গুণাকারে রাখতে পারি টোটাল বিস্তৃতির সাথে। তো আমি আশাবাদী তোমরা বুঝতে পেরেছো। তারপর তোমাদের জন্য কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কেমন? তো আমরা এতক্ষণ নির্ণায়কের ধর্মাবলী সম্পর্কে আলোচনা করেছি। এবার আমরা চলে যাই এসি আহমেদ স্যারের 1.2 এর যে কয়েকটা সমাধান রয়েছে, আমরা এখন এই ধর্মাবলীর সাপেক্ষে, অর্থাৎ এই ধর্মাবলী কিভাবে প্রয়োগ করব আমরা সেই অঙ্কের মধ্যে গিয়ে এখন আমরা দেখব কিভাবে ধর্মগুলো প্রয়োগ করা যায়। তো দেখো আমরা এবার অঙ্কে চলে যাই। তো তোমরা লক্ষ্য করো আমাদের এখানে অনুশীলনী 1.2 এর এসি আহমেদ স্যারের বইয়ের
একের যে 3 নম্বর অঙ্কটা সেটার দিকে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি এই অঙ্কটা যশোর বোর্ড 2005 সালে, কুমিল্লা বোর্ড 2011 সালে এবং চট্টগ্রাম বোর্ড 2014 সালে অঙ্কটা এসেছে। তো এখন আমরা বুঝতেই পারতেছি যে মোটামুটি অঙ্কটা অনেক আমাদের ইম্পর্টেন্ট। তো এখন দেখো আমরা অঙ্কটা কিভাবে স্টার্ট করি তোমরা লক্ষ্য করো, একের 3 নম্বর অঙ্ক, তাই তো, একের 3। তাহলে আমরা উঠাই অঙ্কটা x প্লাস ওয়াই, এক্স ওয়াই, এক্স, এক্স প্লাস জেড, তারপর হচ্ছে জেড, ওয়াই জেড, ওয়াই প্লাস জেড। আমরা এই যে অঙ্কটা এখন উঠালাম এখানে। দেখো আমাদের প্রথম টার্গেটটা কি? আমাদের প্রথম টার্গেটটা হচ্ছে এই যে সারি বরাবর, অর্থাৎ এই সারি বরাবর দুইটা ভুক্তি জিরো করা যায় কিনা, যে কোনো অন্তত একটা ভুক্তি আগে জিরো করতে হবে, অথবা এই কলাম বরাবর দুইটা ভুক্তি বা একটা ভুক্তি জিরো করা যায় কিনা। যদি তা না হয় তাহলে আমাদের দ্বিতীয় টার্গেট হবে যে আমাদের দুইটা সারি, অর্থাৎ দুইটা সারি একই বানানো যায় কিনা, অথবা দুইটা কলাম একই বানানো যায় কিনা, এটা আমাদের টার্গেটে রাখতে হবে। কেমন? তো দেখো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে তাহলে প্রথম আমাদের টার্গেটটা কি ছিল, যে আমাদের জিরো করা, অর্থাৎ সারি বরাবর, হয় সারি বরাবর না হয় কলাম বরাবর কি জিরো করা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আছে কি এক্স প্লাস ওয়াই। তোমরা দেখো এখানে কিন্তু আমাদের আলটিমেটলি আছে এক্স প্লাস ওয়াই। তো এই এক্স প্লাস ওয়াই যদি আমরা বাদ দিতে পারি তাহলে তো জিরো হয়ে যায়, তাই না? তার মানে এখান থেকে মাইনাস এক্স, এখান থেকে মাইনাস ওয়াই করলে কিন্তু জিরো হয়ে যাচ্ছে। আমরা কিন্তু লক্ষ্য করে দেখতে পাচ্ছি, দেখো সেকেন্ড কলামে যদি আমরা যদি ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম বিয়োগ দিই তাহলে কিন্তু মাইনাস এক্স চলে আসতেছে, আলটিমেটলি এক্স ভ্যানিশ হয়ে যাচ্ছে। তারপরে দেখো আবার আমরা এই কলামটা থেকে যদি থার্ড কলাম বাদ দিই তাহলে দেখো ওয়াই মাইনাস হয়ে যাচ্ছে, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটাকাটি গিয়ে জিরো থাকতেছে। কেমন? তো আমরা এখন প্রথমে সেই কাজটাই করব, আমরা ফার্স্ট কলাম থেকে সেকেন্ড এবং থার্ড কলাম বিয়োগ দেব। তো দেখো আমরা অঙ্কটা করি, এক্স প্লাস ওয়াই, ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম বাদ, অর্থাৎ এক মাইনাস এক্স, তারপরে থার্ড কলাম বাদ মাইনাস ওয়াই। ওকে, ঠিক তেমনিভাবে এটাও এক্স সেকেন্ড কলাম বাদ মাইনাস জেড, তারপরে থার্ড কলাম বাদ এক্স মাইনাস জেড মাইনাস জেড। ওকে, তারপরে দেখো ওয়াই, এরপরে সেকেন্ড কলাম বাদ জেড, তারপর হচ্ছে থার্ড কলাম বাদ মাইনাস ওয়াই মাইনাস জেড। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে কত এক্স আর নিচে এক্স প্লাস জেড, এখানে নিচে হচ্ছে জেড। তাহলে দেখো আমরা এটার জায়গার মতো বসিয়ে দেবো এক্স প্লাস জেড আর হচ্ছে জেড, আর এখানে হচ্ছে ওয়াই, তারপর হচ্ছে জেড, ওয়াই প্লাস জেড। তাহলে আমরা এটা আমাদের প্রথম কাজটা কমপ্লিট। আমরা এখন কিন্তু আমাদের এই যে আমরা কাজটা করেছি এই নির্ণায়কের ক্ষেত্রে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে সাইড নোট দেওয়া। সাইড নোট যদি তোমরা ঠিকভাবে না দিতে পারো তাহলে কিন্তু তোমাদের অঙ্ক কেটে দিলেও দিতে পারে স্যার, একেবারে জিরো পেতে পারো। অতএব সাইড নোটের গুরুত্ব কিন্তু অনেক বেশি। তো এখানে আমরা কাজ করছি কি, দেখো আমরা কিন্তু ফার্স্ট কলামে কাজ করেছি। দেখো এটা হচ্ছে ফার্স্ট কলাম, এটা হচ্ছে সেকেন্ড কলাম, এটা হচ্ছে থার্ড কলাম। তো আমরা কিন্তু কাজ করেছি ফার্স্ট কলামে। তাহলে আমরা কি কাজ করেছি? আমরা কলাম ওয়ানে কাজ করেছি, এই জন্য কলাম ওয়ান প্রাইম, অর্থাৎ সি ওয়ান প্রাইম অথবা সি ওয়ান ড্যাশ। তো এখন দেখো সি ওয়ান থেকে আমরা কি করেছি, অর্থাৎ কলাম এক থেকে কলাম এক 2 বিয়োগ দিয়েছি এবং 3 বিয়োগ দিয়েছি, তাই না? কলাম এক থেকে কলাম 2 বিয়োগ, এই দেখো কলাম এক থেকে কলাম 2 বিয়োগ দিয়েছি এবং কলাম 3 বিয়োগ দিয়েছি। তার মানে কলাম এক থেকে আমরা কি করেছি, কাজটা করেছি কলাম এক থেকে, দেখো লক্ষ্য করো আমরা এখানে কাজ করেছি কি, কলাম এক থেকে কলাম 2 বিয়োগ কলাম 3 বিয়োগ। দেখো এই যে এই কাজটা আমরা করেছি, সেজন্য আমরা সাইড নোট দিয়ে দিলাম। এরপর আমরা যাই, এবার দেখো এরপর আমরা দেখতে পাচ্ছি কি, আমরা এখানে দেখতে পাচ্ছি প্লাস এক্স মাইনাস এক্স কাটাকাটি, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটাকাটি থাকে জিরো। ওকে, তারপর হচ্ছে এক্স, তারপর হচ্ছে ওয়াই, আর নিচে কত প্লাস এক্স মাইনাস এক্স কাটাকাটি থাকে মাইনাস টু জেড। ওকে, আর এখানে এক্স প্লাস জেড, ওকে লিখে দিলাম এক্স প্লাস জেড, আর এখানে হচ্ছে জেড। তারপর এখানে কত প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটাকাটি থাকে কি মাইনাস টু জেড, তারপরে কত জেড, তারপরে এখানে কত ওয়াই প্লাস জেড, তাই তো? তো আমি সুন্দর করে এটা বসিয়ে দিলাম। এই যে দেখো এখন দেখো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি, যে আমাদের আরেকটা জিরো বানানো যায় কিনা। আমরা দেখি এবার সারি বরাবর জিরো বানানো যায় কিনা অথবা কলাম বরাবর জিরো বানানো যায় কিনা। আমরা দেখতে পাচ্ছি সারি বরাবর যদি আমরা এই সাইডটা জিরো বানাতে চাই তাহলে এক্স থেকে এক্স বাদ দিতে হবে। এক্স কিভাবে বাদ দেবো, এটা থেকে এটা বাদ দিলে মাইনাস জেড থাকতেছে, হচ্ছে না। যদি আমরা ফার্স্ট রো থেকে সেকেন্ড রো যদি বাদ দিই তাহলে কিন্তু আমাদের মাইনাস জেড থাকতেছে, তাও কিন্তু হচ্ছে না। আবার যদি আমরা এটা করি যে সেকেন্ড কলাম থেকে থার্ড কলাম যদি বাদ দিই তাও কিন্তু এক্স মাইনাস ওয়াই আসতেছে, বাট এক্সটা বাদ যাচ্ছে না। তার মানে আমরা সারি বরাবর করতে পারবো না। এবার আমরা চলে যাই, সরি আমরা কলাম বরাবর করতে পারবো না, এবার আমরা চলে যাই সারিতে। এখন দেখো আপনার সেকেন্ড সারিতে দেখতে পাচ্ছি এটা, তাহলে সেকেন্ড সারিতে মাইনাস টু জেড যদি এখানে হয়, এই দেখো থার্ড সারিতে মাইনাস টু জেড, তাহলে এই সেকেন্ড সারি থেকে যদি থার্ড সারি বাদ দিই তার মানে মাইনাস মাইনাসে প্লাস টু জেড হয়ে যাবে, অর্থাৎ মাইনাস টু জেড আর প্লাস টু জেড। তখন কিন্তু দেখো এই মাইনাস টু জেডটা কি হয়ে যাবে, প্লাস টু জেড হয়ে গেলে কিন্তু এটা প্লাস মাইনাসে কাটাকাটি গিয়ে জিরো হয়ে যাবে, অর্থাৎ আমরা দুইটা জিরো পেয়ে যাবো। তো আমরা এখন সেই কাজটাই করব। তোমরা লক্ষ্য করো, দেখো আমরা তাহলে কি পাচ্ছি, এখানে জিরো আছে। ওকে,
তারপর হচ্ছে এক্স, ওকে, তারপর হচ্ছে ওয়াই। এখানে কত, তাহলে আমরা সেকেন্ড রো থেকে থার্ড রো বাদ দিব, তাহলে কত আসতেছে -2z মাইনাস +2z, ওকে। তারপর হচ্ছে কত x+z মাইনাস z। তারপরে এখানে আমরা পাইতেছি কত, আমরা এখানে তো থার্ড কলাম, ওকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি জেড, জেড থেকে আমরা সেকেন্ড রো থেকে, অর্থাৎ আমরা কি করতেছি দেখো, সেকেন্ড রো থেকে থার্ড রো বিগ দিতেছি, তার মানে কি -2z +2z -2z, তারপর হচ্ছে x+z মাইনাস z, তারপর হচ্ছে z, আর এখানে হচ্ছে -y আর -z। তাহলে আমরা এটা পাইতেছি আলটিমেটলি, ওকে। তো আমরা কাজ করেছি কিসের, সেকেন্ড রোতে। থার্ড রোটা তাহলে যেভাবে আছে আমরা ঠিক সেভাবে উঠিয়ে দিই, 2z z, তারপর হচ্ছে y + z, কেমন, ওকে। তাহলে আমরা থার্ড রোটা উঠিয়ে দিলাম। এখন দেখো আমরা কাজ করছি কিসে, সেটা কিন্তু আমাদের সাইড নোটে লিখতে হবে। তো এখন দেখো আমরা কিন্তু কাজ করেছি, এই যে দেখো আমরা কিন্তু সেকেন্ড রোতে কাজ করেছি, দেখো, অর্থাৎ R2 তে কিন্তু আমরা কাজ করেছি, তাই না? তো আমরা এখন কি লিখবো, আমরা সাইড নোটটা দিব কি R2 প্রাইম, অর্থাৎ সেকেন্ড রোতে কাজ করেছি এই জন্য R2 প্রাইম বা R2 ড্যাশ। কি কাজ করেছি সেটা লিখতে হবে, অর্থাৎ R2 থেকে, অর্থাৎ সেকেন্ড রো থেকে থার্ড রো বিয়োগ দিয়েছি, তার মানে R2 অর্থাৎ সেকেন্ড রো থেকে থার্ড রো অর্থাৎ R3 বিয়োগ দিয়েছি, কেমন? এটাই হচ্ছে আমাদের সাইড নোট। তো ওকে, এখন দেখো তাহলে আমাদের আলটিমেটলি দেখো ব্যাপারটা কি দাঁড়ায়। আমরা দেখতে পাচ্ছি এখানে 0x y +2z থেকে -2z অর্থাৎ 0, এখানে z থেকে z অর্থাৎ x, আর এখানে কত, এখানে +z -z -y থাকতেছে, ওকে। আর এখানে -2z, আর এখানে থাকতেছে z, আর এখানে থাকতেছে y + z, ওকে। তাহলে আমরা এটা লিখে দিলাম, ওকে। এরপর আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে খুব সহজ, দেখো আমাদের 0 0 দুটো হয়ে গেছে। তো এখন আমরা খুব সহজেই বিস্তৃতি করতে পারবো। এখন দেখো -2z যদি আমরা বিস্তৃতি করি, তাহলে -2z যদি আমরা নেই, তাহলে দেখো আমাদের আলটিমেটলি কি দাঁড়ায়, খেয়াল করো, আমাদের এই সারিবাদ এই কলাম বাদ, -2z যেই সারিতে আছে সেই সারিবাদ এবং যেই কলামে আছে সেই কলাম বাদ, আলটিমেটলি থাকতেছে কোনটা, আমাদের এখানে থাকতেছে x, তারপর হচ্ছে y, আর এখানে থাকতেছে x - y, আলটিমেটলি আমাদের এইটা থাকতেছে। তো আমরা এটা ডাইরেক্ট করতে পারি, তোমাদের বোঝার সুবিধার্থে আমি জিনিসটা এখানে করে দিলাম। আমরা নাহলে ডাইরেক্ট এখানে গুণ দিয়ে করে ফেলতে পারতাম, অর্থাৎ এই লাইনটা করে ফেলতে পারতাম, 2z +-xy, আর এখানে সূত্রের -xy, ওকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস, দেখো এখানে আলটিমেটলি আসতেছে কত, -2z ইনটু এখানে কত, -2xy। তাহলে এখন দেখতেছি কত, প্লাস 2 দুগুণে 4 x y z। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট, অর্থাৎ আমাদের 1-এর 3 নাম্বার যে অঙ্কটা, সেটার রেজাল্ট হচ্ছে 4xyz। আমি আশাবাদী তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দেবে, আমরা যথাসম্ভব চেষ্টা করব তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার জন্য। তো এবার আমরা চলে যাই, আমাদের যেহেতু 1 নম্বরের 3-এর অঙ্কটা শেষ, এবার আমরা চলে যাই 2-এর 1 নম্বর অঙ্কটাতে। তো দেখো 2-এর 1 নম্বর অঙ্কে কি বলা আছে, 1 নম্বর অঙ্কটাতে কি বলা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে 2-এর 1 নম্বর অঙ্কটা দেখো, a+12b, তারপর হচ্ছে a+13b, তারপর a+14b, এরপরে সেকেন্ড রোতে আছে a+14b, a+15b, a+16b, তারপরে থার্ড রোতে আছে a+16b, a+17b, a+18b। তো এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করব আমরা দেখি। আমাদের টার্গেট তো মনে আছে, জিরো বানানো আর কি সারি কলাম এক করা। তো এখন দেখো আমাদের প্রথম এই দুইটা টার্গেট থাকবে। তো আমরা 2 নম্বর অঙ্কটা উঠাই, 2-এর 1 নম্বর অঙ্ক। 2-এর 1 নম্বর অঙ্কে বলা আছে এখানে, ওকে। তাহলে এই আমাদের দেখো এই যে অঙ্কটা কিন্তু এটা দেওয়া আছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট 0 করা। প্রথমে আমরা দেখি 0 হয় কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে a+12b যদি আমরা 0 করতে চাই, তাহলে এটা থেকে যদি বাদ দিই a কাটা যাবে, বাট 3টা b থেকে 13টা b থেকে 12টা b গেলে একটা b থাকবে, 0 হচ্ছে না কিন্তু। তারপর এটার থেকে বাদ দিলেও আমরা একটা b পাচ্ছি, 0 হচ্ছে না, a কাটা যাচ্ছে। এটার থেকে বাদ দিলেও আমরা একটা b পাচ্ছি, অর্থাৎ -b পাচ্ছি। আমরা যদি এটার থেকে বাদ দিই তাহলে আমরা +b পাচ্ছি। তো এখানে আমাদের যদি সারি বরাবর যাই দেখি তো আমরা a+12b, আর এখান থেকে যদি সেকেন্ড সারি বিয়োগ দিই তাহলে পাচ্ছি কত, a কাটা, বাট 14টা b থেকে 2টা b, 12টা b থেকে গেলে থাকে 2টা b। তো এই ক্ষেত্রেও কিন্তু আমাদের 0 হচ্ছে না। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে হয়তোবা তাহলে দুইটা সারি বা দুইটা কলাম একই হওয়ার চান্স আছে। তো একটু দেখি এটা হয় কিনা। আমরা দেখতে পাচ্ছি যদি আমরা সেকেন্ড রো থেকে সেকেন্ড কলাম থেকে যদি ফার্স্ট কলাম বাদ দিই তাহলে a কাটা, 13টা b থেকে 12টা b গেলে থাকে একটা b। তারপরে যদি আমরা থার্ড রো থেকে থার্ড কলাম থেকে যদি সেকেন্ড কলাম বাদ দিই তাহলে a কাটা, 14টা b থেকে 13টা b গেলে থাকে একটা b। তার মানে এরকম কিন্তু আমাদের b এখানেও আসতেছে, a কাটা 15টা b থেকে 14টা b গেলে একটা b, a কাটা 17টা থেকে 16টা b গেলে থাকে একটা b। তাহলে আমাদের কিন্তু দুইটা কলাম কিন্তু এক হওয়ার চান্স আছে। তো দেখো
আমরা করি এটা। তাহলে a প্লাস 12b জায়গা মতো আমরা লিখে দিলাম। আর এখানে কত আছে আমাদের, আমরা সেকেন্ড কলামে কাজ করব। তাহলে a প্লাস 13b, আমরা কি করব, a প্লাস 13b অর্থাৎ সেকেন্ড কলাম থেকে ফার্স্ট কলাম বাদ দিব, অর্থাৎ মাইনাস a মাইনাস 12b। ওকে, বাদ দিয়ে দিলাম। এবার এটা ঠিক রাখলাম, আমরা এটা আমরা উঠিয়ে দিই, প্রথম কলামটা আমরা উঠিয়ে দিই এখানে 16b। ওকে, এবার আমরা সেকেন্ড কলামে কাজ করতেছি, অর্থাৎ a প্লাস 15b থেকে আমরা ফার্স্ট কলাম বাদ দিব, অর্থাৎ মাইনাস a মাইনাস 14b। ওকে, তারপর আমরা আবার উঠাই থার্ড রো এর সেকেন্ড কলামটা উঠাই 17b a প্লাস 17b, তারপরে আমরা ফার্স্ট কলাম বাদ দেবো, অর্থাৎ মাইনাস a মাইনাস 16b। ওকে, তো দেখো আমরা কিন্তু ফার্স্ট কলাম করে ফেলেছি। এবার আমরা দেখো, আমরা একইভাবে দেখো, আমরা যদি এখানে a থেকে বাদ দিই, 14টা থেকে 13টা গেলে থাকে একটা, 16টা থেকে a বাদ দিলে 16টা থেকে 15টা গেলে থাকে একটা, আবার a বাদ গেলে 18 থেকে 17টা বাদ গেলে থাকে একটা। তার মানে আমরা থার্ড কলাম থেকে সেকেন্ড কলাম বিয়োগ দেবো এটার ক্ষেত্রে। অর্থাৎ থার্ড কলামের ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা পারি এখানে a প্লাস 14b, তারপর হচ্ছে দেখো সেকেন্ড কলাম বাদ, অর্থাৎ মাইনাস a মাইনাস 13b। তারপরে দেখো এখানে কি পাচ্ছি আমরা, a প্লাস 15b, সরি a প্লাস আমাদের কত, এটা তো আমাদের থার্ড কলাম উঠাতে হবে আগে। তাহলে a প্লাস 16b মাইনাস হবে কি, মাইনাস হবে সেকেন্ড কলাম, অর্থাৎ মাইনাস a মাইনাস 15b। তারপর আমাদের থার্ড কলামে কি আছে লাস্টেরটা, a প্লাস 18b, তারপরে সেকেন্ড কলাম বাদ, অর্থাৎ মাইনাস a মাইনাস 17b। ওকে, তাহলে দেখো আমাদের কিন্তু দেখো এই যে থার্ড কলামটা কিন্তু কমপ্লিট। তার মানে দেখো আমরা এখন কথা হচ্ছে সাইড নোট কিনে দিতে হবে। সাইড নোট আমরা কি দেবো, আমরা কাজ করেছি কোন কলামে, দেখো আমাদের এটা হচ্ছে কলাম 1, এটা হচ্ছে কলাম 2, এটা হচ্ছে কলাম 3। তার মানে আমরা কলাম 2 এবং কলাম 3 এর মধ্যে কাজ করেছি। তার মানে আমরা ঠিক তেমনি ভাবে এটাই করে দিব, অর্থাৎ সাইড নোট দিব কি, আমরা কলাম 2 তে কাজ করেছি, তার মানে c2 প্রাইম ইজ ইকুয়াল টু c2 প্রাইম ইজ ইকুয়াল টু আমরা কি করব, আমরা করেছি কি, আমরা কলাম 2 থেকে কলাম 1 বাদ দিছি। তার মানে c2 প্রাইম আমরা কি করছি, কলাম 2 থেকে কলাম 1 বাদ দিছি, অর্থাৎ c2 মাইনাস c1। ঠিক তেমনি ভাবে আমরা দেখো এখানে কলাম 3 তে যে কাজ করেছি, দেখো আমরা কলাম 3 তেও কিন্তু কাজ করেছি। তার মানে c3 প্রাইম, অর্থাৎ কলাম 3 তে আমরা কাজ করেছি, এজন্য c3 প্রাইম। আমরা কি কাজ করেছি, আমরা করেছি কলাম 3 থেকে কলাম 2 বাদ দিয়েছি। তার মানে কলাম 3 থেকে, অর্থাৎ c3 থেকে কলাম 2, অর্থাৎ c2 আমরা বাদ দিয়েছি। তার মানে আমাদের সাইড নোটটা কিন্তু আলটিমেটলি এটা আসতেছে। ওকে, এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত সাইড নোট। কেমন, তো এখন তোমরা লক্ষ্য করো, এখন আমাদের আলটিমেটলি দেখো মানটা কি আসে, আমরা দেখি, আমরা বোঝার সুবিধার্থে আমি এটা মুছে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। তো দেখো এখন আমাদের মানটা আসলে কি আসতেছে, আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি এখানে আমরা উঠাই, প্রথম কলামটা আমরা উঠাই a প্লাস 12b, তারপর হচ্ছে a প্লাস 14b, তারপর হচ্ছে a প্লাস 16b। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাস মাইনাসে কাটাকাটি, 13টা বি থেকে 12টা বি গেলে থাকে একটা বি। ওকে, তারপরে প্লাস মাইনাসে কাটাকাটি, 15টা বি থেকে 14টা বি গেলে থাকে একটা বি, প্লাস মাইনাসে কাটাকাটি 17টা বি থেকে 16টা বি গেলে থাকে একটা বি। ঠিক তেমনি ভাবে প্লাস মাইনাসে কাটাকাটি, 14টা বি থেকে 13টা গেলে থাকে একটা বি, প্লাস মাইনাসে কাটাকাটি 16টা থেকে 15টা গেলে থাকে একটা বি, প্লাস মাইনাসে কাটাকাটি 18টা বি থেকে 17টা বি গেলে থাকে একটা বি। দেখো আমাদের কিন্তু দুইটা কলাম সমান হয়ে গেছে, আমাদের খুব আনন্দের বিষয়, তাই না? কারণ দুইটা কলাম সমান হয়ে গেলে বা দুইটা রো সমান হয়ে গেলে সেটার মান কি, 0। আমরা কিন্তু নির্ণায়কের ধর্মাবলীর মধ্যে পড়েছি। তো দেখো এই যে আমাদের দেখো এখন কি হয়ে গেল, দুইটা কলাম সমান হয়ে গেল, তার মানে আলটিমেটলি এই নির্ণায়কটার মান 0, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো খুব সহজ, তাই না? অর্থাৎ 2-1। জাস্ট ট্রিকটা মনে রাখতে হবে, আমাদের প্রথম টার্গেট থাকবে 0 করা সারি বা কলাম বরাবর, অথবা দুইটা কলাম বা দুইটা সারি একই করা। এরপরও যদি না মিলে আমাদের স্টেপ বাই স্টেপ আগাতে হবে। তো এগুলো আমরা পরবর্তীতে হয়তোবা দেখাবো, আমরা যদি আমাদের এখানে পরবর্তী যে অঙ্কগুলো যদি আসে আমাদের, তাহলে আমরা সেখানে দেখানোর চেষ্টা করব। তো এবার আমাদের যেহেতু 2-1 পর্যন্ত কমপ্লিট, আমি আশাবাদী তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে তোমাদের প্রবলেম থাকলে তোমরা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবা। এবার আমরা চলে যাই 2 নম্বর অঙ্কটাতে। তো তোমরা লক্ষ্য করো, খুব একটা মানে আমাদের খুশি হওয়ার ব্যাপার একটা আছে কি, কেন? কারণ আমরা যখনই কোনো অঙ্কের মধ্যে আমরা যদি সারি বা কলাম বরাবর যদি 1 দেখতে পাই, তাহলে আমাদের খুশি হয়ে যাওয়ার কথা, কারণ আমরা তাহলে খুব সহজেই 0 বানাতে পারবো। দেখো সারি বরাবরও 1, কলাম বরাবর 1, তাহলে খুব মজা, আমরা এটা করে খুব মজা হবে, কারণ আমরা 0 বানাতে পারবো। আমাদের টার্গেট কি, প্রথমত 0 করা। তাহলে দেখো এখানে আমাদের 2 নম্বরের 2 এর অঙ্কটার মধ্যে বলা আছে, কি বলা আছে, 1 1 1, ঠিক আছে। তারপরে বলা আছে এখানে 1 5 প্লাস পি, তারপরে বলা আছে 1, তারপরে বলা আছে কি 1 1, তারপরে বলা আছে 5 প্লাস কিউ। ওকে ওকে 5 প্লাস কিউ। দেখো তোমরা তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব, ওই যে
আমাদের এখানে 1 আছে, আমরা খুশি হয়ে যাব, কারণ 1 থাকলে 1 আনতে পারলে আমাদের খুশি, কারণ 1 থাকলে আমরা বিয়োগ করতে পারবো। এখন দেখো আমরা এখানে বিয়োগ করি, বিয়োগ করলে কত, আমরা হয় সারি বরাবর করব না হয় কলাম বরাবর করব। এখন তো আমাদের দুই সাইড থেকেই 1 আছে, তো আমরা এবার সারি বরাবর করে ফেলি, কলাম বরাবর করে ফেলি। দেখো সারি বরাবর করলেও হবে। দেখো তাহলে আমরা ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম বাদ দিই, তাহলে 1 - 1 এটা ডাইরেক্ট লিখে দিলেও হয়, আমি তোমাদের বোঝানোর জন্য জাস্ট লিখতেছি এগুলো। 1 - 1, তারপরে 1 - 5 মাইনাস পি, তারপরে 1 - 1, এই যে আমরা কলাম বরাবর লিখে ফেললাম। তারপরে এখানে কি আবার সেকেন্ড কলাম থেকে থার্ড কলাম বাদ দিই, 1 - 1, তারপরে এখানে কত 5 প্লাস পি মাইনাস 1, তারপরে 1 - 5 মাইনাস কিউ। আর থার্ড কলামটা আমরা জায়গা মতো লিখে দিলাম, আমরা জাস্ট দুইটা কাজ করব। ওকে, এখন দেখো, তো এখন আমরা দেখতে পাচ্ছি কি, আমরা এখন দেখতে পাচ্ছি যে আমরা এখানে আমাদের কত আসতেছে, আলটিমেটলি দেখো মান আমাদের এইটার জায়গায় 0 আসতেছে। লক্ষ্য করো তোমরা, দেখো এখানে আমাদের 1 - 1 0, তারপর 1 - 1 0, আর এখানে আমাদের দেখো নিচে এটাতে 0 আসতেছে, আর বাকিগুলো আমরা বসিয়ে দিই। দেখো এখানে আমাদের আসতে কত, -5 থেকে 1 গেলে থাকে -4 আর মাইনাস পি। ওকে, তারপর এখানে আমরা পাইতেছি কত, 5 থেকে 1 গেলে থাকে 4 প্লাস পি। ওকে, আর নিচে থাকতেছে -5 থেকে 1 গেলে থাকে -4 মাইনাস কিউ। ওকে, আর এখানে কত আমাদের, এখানে আমাদের আলটিমেটলি যা আছে 1 1 বসিয়ে দিলাম আমরা, 5 প্লাস কিউ আমরা বসিয়ে দিলাম। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু এখানে এই যে সাইড নোট কিন্তু দিতে হবে, সাইড নোট না দিলে কিন্তু হবে না। দেখো আমাদের সাইড নোট আমরা এখানে কি করেছি, আমরা এখানে করেছি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দিয়েছি, তার মানে কলাম 1 থেকে কলাম 1 প্রাইম এখানে কাজ করেছি, অর্থাৎ কলাম 1 থেকে আমরা কি করেছি, C1 থেকে C2 বাদ দিয়েছি, অর্থাৎ কলাম 1 থেকে কলাম 2 বাদ দিয়েছি। এরপরে আমরা কাজ করেছি কি, আমরা দুইটা কাজ করেছি, তো আমরা এখানে একটু জায়গা নিয়ে নিই। দেখো আমরা তারপরে কলাম 2 তেও কাজ করেছি, অর্থাৎ কলাম 2 প্রাইম, অর্থাৎ C2 প্রাইম, C2 থেকে আমরা কি করেছি, C3 বাদ দিয়েছি, C2 - C3। ওকে, তাহলে আমরা এটা উঠিয়ে দিলাম। এই এখন আমরা দেখো আমাদের কিন্তু এখন খুব সহজ হয়ে গেল, দেখো আমাদের এই বরাবর শূন্য এসে পড়ছে। তাহলে আমরা এবার 1 দ্বারা আমরা বিস্তৃতিটা করব। দেখো 1 যেখানে আছে এই সারিবাদ এই কলাম বাদ থাকতেছে কি আমাদের, তাহলে আমরা যদি 1 নেই, তোমরা লক্ষ্য করো আমরা 1 নিলে থাকতেছে কি, এখানে 1 নিলাম আমরা, নেওয়ার পর তাহলে আমাদের থাকতেছে জাস্ট কি, থাকতেছে -4 মাইনাস পি, আর হচ্ছে 4 প্লাস পি। এইটা এই লাইনটা না করলেও চলে, আমি তোমাদের জাস্ট প্রথম অবস্থায় বোঝানোর জন্য করতেছি, ডিরেক্ট তোমরা গুণ দিয়ে ফেললেও পারবা, যে 0, তারপর হচ্ছে -4 মাইনাস কিউ। ওকে, তাহলে দেখো এখানে আমাদের আলটিমেটলি কি আসতেছে, তোমরা লক্ষ্য করো, আমরা একটু উপরে লিখে, যেহেতু আমাদের নিচে জায়গা স্বল্পতা রয়েছে। দেখো এখানে আমাদের তাহলে আমরা পাইতেছি, দেখো এই বরাবর, হ্যাঁ, তো আমরা এখন পাইতেছি এখানে যেহেতু 1 আছে, 1 তো লেখা লাগবে, এটার সাথে 1 গুণ দিলে এটাই হবে, তাহলে ডাইরেক্ট -4 মাইনাস পি ইন্টু -4 মাইনাস কিউ, আর মাইনাস এখানে কি, এটার সাথে এটা গুণ দিলে 0। ওকে, তাহলে আমরা এখন দেখো দুইটার মধ্যে গুণ দিয়ে ফেলবো, তাহলে দেখো এখানে কত, -4 দ্বারা এটাকে দুটাকে গুণ দিই, তাহলে -7 প্লাস 4 4 16 লিখে দিলাম। ওকে, -7 প্লাস 4 কিউ লিখে দিলাম। ওকে, তারপরে -p দ্বারা গুণ দেবো, -p দ্বারা গুণ দিলে কি হবে, -7 প্লাস 4p। ওকে, লিখে দিলাম, তারপর -7 প্লাস pq। ওকে, লিখে দিলাম আমরা, তারপর -0 তো 0, এটা লেখা লাগবে না। তাহলে আমরা একটু সাজিয়ে লিখি, এখন আমরা লিখি pq, আর এখানে দেখো এই দুইটার মধ্যে আমরা যদি কমন নিই, তাহলে দেখো এখানে 4 কমন নিলে আমরা পাচ্ছি কি, আমরা সাজিয়ে লিখি, পিটা আগে লিখলাম এবং প্লাস কিউটা পরে লিখলাম। ওকে, আর প্লাস 16টা আমরা লিখে দিলাম। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট, অর্থাৎ 2 নম্বর অঙ্কটার রেজাল্ট হচ্ছে এটা। তাহলে দেখো খুব সহজেই কিন্তু আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারতেছি, কেমন? তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো, তারপর না বুঝলে তোমরা কমেন্ট সেকশনে জানাও, কেমন? তো এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্ক, অর্থাৎ 2-3 নম্বর অঙ্কে। তো তোমরা লক্ষ্য করো, দেখো 2-3 নম্বর অঙ্কটা দেখো কি বলা আছে এখানে, 1 মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার, তারপর হচ্ছে 1, এরপরে দেওয়া আছে তৃতীয় রোতে, দেখো দেওয়া আছে ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা। এখানে একটা কথা বলে দিয়েছে, দেখো যেখানে ওমেগা এককের যে কোনো একটি জটিল ঘনমূল, অর্থাৎ ওমেগা এককের যে কোনো একটি জটিল ঘনমূল, এত কিছু আমাদের জানার বিষয় না, জাস্ট এটা মানে হচ্ছে আমরা জানবো যে এখানে একটা সূত্র অ্যাপ্লাই হবে, সেটা হচ্ছে ওমেগা কিউব সমান সমান 1, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো দেখো আমরা অঙ্কটা উঠালে আমরা দেখো আলটিমেটলি কি দাঁড়ায় অঙ্কটা, আমরা এখানে দেখতে পাচ্ছি 1 মাইনাস ওমেগা। তো দেখো খেয়াল করো তোমরা, এখন দেখো আমরা যদি এই নির্ণয়টার ক্ষেত্রে আমাদের টার্গেট কি ছিল, যে 0 বানানো বা একই সারি বা একই কলাম বানানো, বাট আমরা ওমেগা টাইপের যে অঙ্কগুলো, এগুলো যদি আমরা ডাইরেক্ট বিস্তৃতি করে ফেলি, তারপরে কিন্তু আমাদের খুব সহজে বের হয়ে যায়। তো আমরা ওই নিয়মে এখন না গিয়ে ওমেগা টাইপের যেগুলো থাকবে 1 বা ওমেগা টাইপের এরকম থাকলে আমরা কি করব, বিস্তৃতি করে ফেলবো। তো এখন দেখো ডিরেক্ট আমরা এখন বিস্তৃতি করে ফেলি, অর্থাৎ 1 এর বিস্তৃতি করে, দেখো 1 যেই কলামে আছে
ওয়ান যে কলাম আছে সেই কলাম বাদ এবং ওয়ান যে সারিতে আছে সেই সারি বাদ থাকতেছে দেখো কি আমাদের আলটিমেটলি দেখো এই সারি বাদ এই কলাম বাদ থাকতেছে ওমেগা স্কোয়ার 1 আর হচ্ছে 1 মাইনাস ওমেগা। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস ওমেগা, সূত্রের মাইনাস আছে এখানে, এটার উপর মাইনাস বসে তাহলে মাইনাস মাইনাসে প্লাস ওমেগা নিলে কি আসতেছে দেখো এই সারি বাদ এই কলাম বাদ থাকতেছে কি দেখো আমাদের এখানে থাকতেছে মাইনাস ওমেগা, আর এখানে থাকতেছে 1, আর এখানে থাকতেছে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা। ওকে, তাহলে দেখো এই হচ্ছে আমাদের দ্বিতীয়টা। এবার তৃতীয়টা দেখো, আমাদের তৃতীয়টা প্লাস বসবে সূত্র মোতাবেক, অর্থাৎ ওমেগা স্কোয়ার দেখো আমাদের এখানে কিন্তু এই লাইনটা না করলেও চলে, বাট আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি লাইনটা করতেছি। তো এখন দেখো ওমেগা স্কোয়ারের ক্ষেত্রে যদি বিস্তৃতি করি আমরা, তাহলে দেখো এই সারি বাদ এই কলাম বাদ থাকতেছে কি মাইনাস ওমেগা, আর হচ্ছে ওমেগা স্কোয়ার, এখানে হচ্ছে ওমেগা স্কোয়ার, আর এখানে হচ্ছে 1। দেখো খুব সহজে কিন্তু আমরা লিখে ফেললাম। এখন আমরা জাস্ট বিস্তৃতি করে দিই। দেখো 1 এর সাথে এটা গুণ দিলে 1ই হবে, তো আমরা ডাইরেক্ট করে ফেলি। এখন দেখো প্লাস মাইনাস মাইনাস ওমেগা স্কোয়ার আর ওমেগা মিলে ওমেগা কিউব, আর এখানে মাইনাস 1 1 1। ওকে, তারপরে প্লাস ওমেগা লিখলে এখানে আমরা আসতেছে মাইনাস মাইনাসে প্লাস ওমেগা ওমেগা গুণ করলে ওমেগা স্কোয়ার, আর এখানে সূত্রের মাইনাস ওমেগা স্কোয়ারকে ওমেগা স্কোয়ার। ওকে, বসিয়ে দিলাম। তারপর হচ্ছে প্লাস ওমেগা স্কোয়ার, এখানে তাহলে কত আসতেছে মাইনাস ওমেগা সূত্রের মাইনাস ওমেগা স্কোয়ার স্কোয়ার, তার মানে ওমেগা টু দি পাওয়ার 4। দেখো খুব সহজে কিন্তু আমরা করতে পারতেছি। তাহলে আমরা এখানে দেখো ওমেগা কিউব মানে কি, ওমেগা কিউব মানে হচ্ছে 1। তাহলে দেখো আমরা মাইনাস মাইনাসের জায়গায় লিখলাম, আর ওমেগা কিউব মানে হচ্ছে 1, আমরা 1 লিখে দিলাম। তারপর হচ্ছে -1, তারপর হচ্ছে প্লাস ওমেগা। এখন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো ওমেগা স্কোয়ার থেকে ওমেগা স্কোয়ার বাদ, তার মানে আলটিমেটলি 0, গুণ হবে 0 এর সাথে। তারপরে দেখো ওমেগা স্কোয়ার, এখানে দেখো কি আছে, এখানে আছে মাইনাস ওমেগা, আর এই যে দেখো এখানে মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4। তাহলে দেখো আমরা কিন্তু এই ওমেগা টু দি পাওয়ার 4 কে ওমেগা কিউব ইনটু ওমেগা লিখতে পারি। তার মানে দেখো এই ওমেগা কিউব মানে কি 1, ওমেগা কিউবের জায়গায় আমরা কি লিখতে পারি, দেখো এই ওমেগা কিউবের জায়গায় কিন্তু আমরা লিখতে পারি 1। তার মানে আলটিমেটলি দেখো 1 এর সাথে ওমেগার গুণ, তার মানে ওমেগা 1 এ ওমেগা, এটাই হচ্ছে। তাহলে দেখো আমরা ওমেগা 1 ওমেগা এটাই পেয়ে গেলাম। তার মানে আমরা তাহলে এখানে শুধু ওমেগাটা লিখে দেব, এখানে আমাদের জাস্ট ওমেগা লিখে দেব। তার মানে কি এখানে ওমেগা কিউব আর একটা ওমেগা, ওমেগা কিউব মানে হচ্ছে 1 এর সাথে আরেকটা ওমেগা থাকে, এটার গুণ হলে ওমেগা কে ওমেগাই থাকে। ওকে, তাহলে আমরা এখানে কাজ করেছি কি, আমরা এখানে কাজ করেছি লিখে দিই ওমেগা কিউব সমান সমান 1, আমরা এটার মান বসাইছি, এই কাজটা আমরা এখানে করেছি সেটা লিখে দিলাম। -1 -2। ওকে, আর এখানে প্লাস ওমেগার সাথে 0 গুণ করলে 0ই হয়, আর এখানে প্লাস ওমেগা স্কোয়ার, আর এখানে কত আসছে মাইনাস 2টা ওমেগা। ওকে, তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি -2 প্লাস এখানে আমরা দেখতে পাচ্ছি 0, 0 তো দাম নাই। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো প্লাসে মাইনাসে -2 স্কোয়ার আর ওমেগা, তার মানে ওমেগা কিউব। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত, আমরা এখানে পাচ্ছি -2 ইনটু ওমেগা কিউব মানে কি 1, তার মানে আমরা পাইতেছি -2 আর -2 একে 2। দেখো এখানে কিন্তু আমরা একটা কাজ করেছি, সেটা লিখতে হবে আমাদের। তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু আমরা কি করেছি, আমরা ওমেগা কিউবের মানটা বসাইছি। দেখো -2 ওমেগা কিউবের জায়গায় 1 লিখছি, তার মানে আমরা এখানে কাজ করেছি ওমেগা কিউব সমান সমান 1, এই কাজটা আমরা এখানে করেছি। তো আলটিমেটলি দেখো আমাদের রেজাল্টটা আলটিমেটলি কি বের হয়, দেখো আমরা একটু এটা উপরে লিখি, তোমরা লক্ষ্য করো। দেখো এখানে আমাদের আলটিমেটলি রেজাল্টটা কি বের হইতেছে, দেখো -2 আর এখানে -2 একে 2, তার মানে আলটিমেটলি -4। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা। অর্থাৎ দেখো এই মানে আমাদের ঘনমূলের যে অঙ্কগুলো ওমেগা টাইপের, ওমেগা এবং 1 টাইপের যে অঙ্কগুলো আছে নির্ণায়কের, এগুলো ডিরেক্ট তোমরা এভাবে বিস্তৃতি করে ফেলবা, আর ওমেগা কিউব সমান সমান 1 বসাই দিলে দেখবা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট তোমরা পেয়ে যাবা। তো আমি আশাবাদী তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর হ্যাঁ, তোমরা অবশ্যই কিন্তু অনলাইন পাঠশালা অফ বিডি এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। এবং পাশে থাকা বেল আইকনটি কেন বাজাবে, কারণ এর পরবর্তীতে আমাদের যেই ভিডিও ক্লাসগুলো আছে সেগুলো যদি তোমাদের দ্বারা মিস না হয়, সেজন্য তোমরা বেল আইকনটি বাজিয়ে দিলেই তোমাদের কাছে পুরোপুরি একদম সাথে সাথেই নোটিফিকেশন চলে যাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।